প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আমি সাদর সম্ভাষণ জানাই। আমরা দীর্ঘদিন ধরে এই অনলাইন ক্লাস চালু করে আসছি। জানি না আমাদের কলেজ কবে খুলবে। যতদিন না কলেজ খুলবে ততদিন আমাদের এই অনলাইন ক্লাসেই থাকতে হবে। তাই তোমরা যে যেখানে আসো সুন্দর মতো ক্লাসগুলো দেখবে এবং বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি তাপস কুমার শেখারি, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের আবারও সাদর সম্ভাষণ জানাই। আমি দীর্ঘদিন ধরেই গত কয়েকটা ক্লাসেই অবচয় নিয়ে আলোচনা করছি এবং অবচয় ক্লাসে সমস্ত নিয়ম কানুনগুলো আমি লিখে দিয়েছি এবং অঙ্ক করিয়েছি। আজ এই অবচয়ের হয়তো আমার শেষ ক্লাস, যদি শেষ না করতে পারি হয়তো আর একটা ক্লাস নিব। সেই পর্যন্ত তোমরা আমি যে অঙ্কগুলো করাই সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো এবং বাসার যে কাজটা আমি অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টগুলো করে আমাকে জমা দেবে। আজকে আমি তোমাদের সাথে অবচয় চ্যাপ্টারটা নিয়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ের কিছু অঙ্ক করাবো। অধ্যায় 8, বিষয়বস্তু অবচয়, শ্রেণী একাদশ ও একাদশ বিএম, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অবচয় চ্যাপ্টারটা হলে আমাদের মোটামুটি 2টা চ্যাপ্টার শেষ হয়। এরপরে আমরা চলে যাব রেওয়ামিল চ্যাপ্টারে। রেওয়ামিল চ্যাপ্টারে গিয়ে আমরা রেওয়ামিল চ্যাপ্টারটা করব। মোটামুটি এভাবে আমাদের কলেজ যতদিন না খুলবে ততদিন এই অনলাইন ক্লাসেই থাকতে হবে। তাই তোমরা অনলাইন ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং আমাদের কথা মতো চলবে এবং প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তোমাদের প্রত্যেকের কাছে আমার মোবাইল নাম্বার আছে, তাহলে মোবাইলে আমাকে ফোন করে জানবে। চলো আমরা তাহলে এখন এই এতদিন আমি সরল রৈখিক পদ্ধতির অঙ্ক করেছি। আজ আমরা চলে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি কাকে বলে এটা আমি আগেই জানিয়েছি, তারপরেও আবার বলি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আছে সেই পদ্ধতি যে পদ্ধতি দিয়ে অবচয়ের পরিমাণ প্রতি বছর ক্রমে ক্রমে বা আস্তে আস্তে কমে যায়। ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমে ক্রমে হ্রাস পায় অবচয়ের পরিমাণটা, সেটাই আসছে আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে অনেক সময় আমাদের নিয়ম অবচয়ের হারটা বের করে দেওয়া থাকে, অনেক সময় বের করে দেওয়া থাকে না। তো এই পদ্ধতির অবচয়ের হার বের করার নিয়মটা হচ্ছে 1/, আয়ুষ্কাল × 100 × 2। আর যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা অঙ্ক করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি একটা বইয়ের কোন অঙ্কটা করব এখন। ক্রমহ্রাসমান জের পদ্ধতির প্রথম অঙ্কটা অর্থাৎ 12 নম্বর অঙ্কটাই আমি তোমাদেরকে করিয়ে দেব। এরপরে সময় পেলে আর একটা অঙ্ক করাবো। 12 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 2012 সালের 1 জানুয়ারি দুর্বার অ্যান্ড দুরন্ত মেটাল লিমিটেড 4 লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে। বার্ষিক 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মেশিনের উপর অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। আমি আগেই বলেছি যদি কোনো অঙ্কের ভিতরে আমাদের পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে আমাদের পার্সেন্টেজটা বের করে নিতে হবে, কিন্তু আমাদের সৌভাগ্যবশত এই অঙ্কটার ভিতরে পার্সেন্টেজটা বের করে দেওয়া আছে, তাই আমাদের পার্সেন্টেজ আর বের করা লাগবে না। এখানে 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতি করতে বলছে। আমার ক নম্বরে কী করতে বলছে, 2012-13 সালের অবচয় সারণী প্রস্তুত করো। খ নম্বরে বলছে 2012-13 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে বলছে 2012-13 সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব তৈরি করো। অর্থাৎ এই 3টা সম্পর্কে আমরা পরিচিত, আমরা 3টাই করিয়েছি, কিন্তু এখানে আমরা যেহেতু পাঠ্য বইয়েরই অঙ্ক করাই তোমাদের, আমাদের কলেজে আমরা যে বইটা দিয়েছি সেই বইয়েরই, সালাম স্যারের বই, সেই বইয়েরই 12 নম্বর অঙ্কটা এখন আমি করব। তো তোমরা একটু ভালো করে দেখো। অবচয় সারণী প্রস্তুত করতে বলছে 12-র ক।
বছর সম্পত্তির প্রারম্ভিক মূল্য অবচয়ের হার বার্ষিক অবচয় সম্পত্তির সমাপনী মূল্য। তাহলে এখানে আমার বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য, এটা আমার অবচয় সারণী ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুসারে। তাহলে আমার 2012 এবং 13 সালের জন্য করতে বলছে। দুই 2012-2013 আমার সম্পত্তির মোট মূল্য ওর উপর আমার এখানে করতে হবে 4 লক্ষ টাকা মূল্যের। সম্পত্তির প্রারম্ভিক মূল্য ছিল 4 লক্ষ টাকা, এর কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, কোনো সংস্থাপন ব্যয় নেই। অবচয়ের হার আছে 20%, বার্ষিক অবচয় হলে 80,000 টাকা। তাহলে সম্পত্তির সমাপনী মূল্য হবে 4 লক্ষ থেকে 80,000 চলে গেলে 3,20,000 টাকা। অর্থাৎ আমরা অবচয়ের হারটা দিয়ে আমরা বার্ষিক অবচয়টা নির্ণয় করব এবং এই সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয়টা বিয়োগ করলে আমরা সম্পত্তির সমাপনী মূল্যটা পেয়ে যাব। এখন 2013 সালে সম্পত্তির প্রারম্ভিক মূল্য হবে 3,20,000 টাকা। 20% অবচয় পরিমাণ বেরোবে 64,000 টাকা। এখন 3,20,000 টাকা থেকে 64,000 টাকা বাদ দিলে আমার কত থাকে দেখতে হবে। $2,56,000 টাকা। এটাই মোটামুটি আমার বার্ষিক অবচয় সারণী। কারণ দুইটা সালই আমাকে করতে বলছে, আমরা দুইটা, একটা হচ্ছে 80,000 টাকা, একটা হচ্ছে 64,000 টাকা। তাহলে ভালো করে দেখো, আমি আবার বলি, 4 লক্ষ টাকার উপরে 20% করলে হয় 80,000 টাকা। সম্পত্তির সমাপূর্ণ মূল্য হবে আর প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয়টা বাদ দিলে যেটা সেটা। পরবর্তী বছরে গিয়ে আমার সম্পত্তির আগের বছরের সম্পত্তির সমাপনী মূল্য পরবর্তী বছরের সম্পত্তির প্রারম্ভিক মূল্য হয়। এটার উপরে 3,20,000 টাকার উপরে 20% করলে হয় 64,000 টাকা। এবার 3,20,000 থেকে 64,000 বাদ দিলে 2,56,000 টাকা। এটাই আছে আমার অবচয় সারণী। যদি আমার 3 বছর, 4 বছর, 5 বছর করতে বলে, এখানে আমাকে 2টা বছরের জন্য করতে বলছে, তাই অবচয় সারণীটা আমরা এভাবে করলাম। ভালো করে দেখো, আমি তোমাদের দেখার জন্য সুবিধার জন্য একটু সময়টা বেশি করে বোর্ডের উপরে ধরি, যে কারণে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে আমরা অবচয় সারণীটা করে ফেললাম। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তরে। প্রয়োজনীয় জাবেদা দাখিলা 2012 এবং 13 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা। তাহলে প্রয়োজনীয় জাবেদা আমরা করব এখন।
জাবেদা। তাহলে জাবেদা প্রথমে করতে হলে আমাকে মেশিন ক্রয় সংক্রান্ত একটা জাবেদা দিতে হবে, আর প্রতি বছরের জন্য তোমরা জানো 2টা করে জাবেদা হয়। তাহলে প্রথম বছরে আমার মেশিন ক্রয় হয়েছিল 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার একটা জাবেদা হবে। তাহলে 2012 জানুয়ারি 1, আছে মেশিন হিসাব ডেবিট, নগদান। এখানে যেহেতু বলে নাই যে ব্যাংকের মাধ্যমে কিনছে, পাবলিক ব্যাংক হিসাব ক্রেডিট, যেটা দেওয়া সেটা হবে। যেহেতু নগদ টাকায় মেশিন ক্রয় করা হলো 4 লক্ষ টাকা। আমরা যথেষ্টবার এই অঙ্কগুলো জাবেদা করছি, তাও আবার এক একটা অঙ্ক ধরে ধরে আমরা অঙ্ক করাচ্ছি। তাই তোমাদেরকে আমি এই অঙ্কটা সম্পূর্ণ করে দেবো, টাইম থাকলে আর একটা অঙ্কও করব, ভালো করে একটু দেখবে আর বোঝার চেষ্টা করবে। এরপরে আমরা অবসর সংক্রান্ত জাবেদা দেব। অবসরটা হয় ডিসেম্বরের 31 তারিখে। ডিসেম্বরের 31 তারিখে আমাদের জাবেদা আমি আবারও মনে করাই দিই। প্রথম জাবেদা হবে অবসর হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট। অবসর হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর ক্রেডিট। দ্বিতীয় জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবসর হিসাব ক্রেডিট। প্রতি সালেই আমাদের 2টা করে জাবেদা। অবসর হিসাব ডেবিট, টাকার পরিমাণ অবসর হয়েছিল 80,000 টাকা প্রথম বছর। এখন আমরা অবসর হিসাবকে বন্ধ করব, তার জন্য আমার জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবসর হিসাব ক্রেডিট। টাকা ওই একই থাকবে, 80,000 টাকা। এটা গেল আমার 2012 সালের কাজ। এখন আমরা 2013 সালে চলে আসবো। 2013 সালে যেহেতু নতুন কোনো সম্পত্তি আমাদের ক্রয় করা হয় নাই, সেহেতু আমাদের সম্পত্তির কোনো জাবেদা আসবে না, এখানে অবসর সংক্রান্ত জাবেদাই আসবে। তাহলে 2013 সালে একই জাবেদা, বা টাকার পরিমাণটা ভিন্ন। $64,000 টাকা হয়েছিল। আর একটা জার্নাল হবে এখানে অবসর হিসাবকে বন্ধ করার জন্য, আয় বিবরণী ডেবিট, অবসর হিসাব ক্রেডিট। $64,000 টাকা। এই হলো আমার 2টা সালের জাবেদা। আমি আবারও বলছি,
আমি আবার পড়ে শোনাই। আমার যেহেতু প্রথম বছরে আমি মেশিন কিনছিলাম, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদ কোথাও উল্লেখ থাকে তাহলে নগদ, আর যদি চেকের মাধ্যমে ক্রয় করার কথা উল্লেখ থাকে তখন ব্যাংক দিবা। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার অবচয় সংক্রান্ত জাবেদা পরবর্তীগুলো। অবচয় সংক্রান্ত জাবেদাগুলো আমরা সাধারণত 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করি, তাই 31শে ডিসেম্বর তারিখে দিই। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা টাকার পরিমাণ ছিল 80,000 টাকা। টাকার পরিমাণ ছিল 80,000 টাকা। সেকেন্ড জাবেদা আমরা অবচয় হিসাবটাকে বন্ধ করার জন্য, যে আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় কীভাবে বন্ধ করি এখন দেখো। অবচয় ডেবিট, অবচয় ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট মাইনাস হয়, কাটাকাটি করলে আমার এটা বন্ধ হয়ে যায় হিসাবটা। যে কারণে আমরা বলি অবচয় হিসাব বন্ধ করার জন্য, অথবা আয় বিবরণী হিসাব তৈরি করার জন্য, আয় বিবরণী হিসাব দেখানোর জন্য। মোটামুটি কথা হচ্ছে আমরা অবচয় হিসাবটাকে বন্ধ করার জন্য এই জাবেদাটা দিই। 2013 সালে আমার জাবেদাটা একই হবে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 64,000 টাকা। যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা জার্নাল করছি, তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের টাকাগুলো আসবে। আমরা সরল রৈখিক পদ্ধতিতে যদি আমরা জার্নাল করতাম তাহলে অবচয়ের পরিমাণ আমাদের একই থাকতো, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটু ভিন্নতা আছে। আমরা অবচয়টা মাইনাস করেই পরবর্তী বছরে গিয়ে আমরা অবচয় নির্ণয় করি। আর সরল রৈখিক পদ্ধতিতে এক বছরে যেটা বেরোয় এটা প্রতি বছরে একই পরিমাণ অবচয়ের পরিমাণ দেখাতে হয়। তাহলে 2013 সালের অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 64,000 টাকা। সেকেন্ড জাবেদা অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 64,000 টাকা। তাহলে প্রতি বছরে আমরা বুঝলাম কি, প্রতি বছরই আমাদের 2টা করে জাবেদা হয়। ভালো করে একটু দেখো, কারণ বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জাবেদাটা কীভাবে করতে হয় এটা শিখলাম এখান থেকে। এরপরে আমার গ নম্বরে কী বলেছে সেটা 2012 হতে 2013 সাল পর্যন্ত অবচয় হিসাব পরিমাণ নির্ণয় করো। অবচয় হিসাব অর্থাৎ খতিয়ানটা নির্ণয় করতে হবে। এখানে 2012 সালের অবচয় 80,000 টাকা, এখানে আছে 80,000 টাকা, 2013 সালে আছে 64,000 টাকা, 64,000 টাকা। তাহলে খুবই ইজি অঙ্কটা, কারণ এর থেকে কঠিন অঙ্ক আমরা করেছি ইতিমধ্যে, তাই তোমাদের এই অঙ্কটা নিয়ে আর ঝামেলা নাই। এখন আমি অবচয় হিসাব তৈরি করব, সেদিকে একটু খেয়াল করো।
তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। তাহলে এটা আমরা এই অনুযায়ী মানে আধুনিক পদ্ধতিতে আমরা খতিয়ানটা করব অবস্থা হিসাবটা। তাহলে আমরা 2012 সালে কি ঘটনা ঘটছে আমরা দেখি। 2012 ডিসেম্বর 31, 2012 সালে আমার জাবেদা ছিল অবস্থা হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। তাহলে এখানে আমরা পুঞ্জীভূত অবস্থায় নাম লিখব। অবস্থা হিসাব ডেবিট মানে 80,000 টাকা হয়েছিল, 80,000 টাকা ব্যালেন্সের ঘরে আমার 80,000 টাকা ডেবিট। এবার 2012 সালে আরেকটা জাবেদা আছে আয় বিবরণী ডেবিট, অবস্থা হিসাব ক্রেডিট। ডিসেম্বর 31 তারিখে তাহলে আয় বিবরণী হিসাব আয় বিবরণী আমার অবস্থা হিসাব আছে ক্রেডিট 80,000 টাকা। আমরা ডেবিট ক্রেডিট মাইনাস করলে 0 টাকা বসে, এখানে একটা দাগ দিয়ে দেবো অথবা 000 তিনটে 0 দেবো। এটা আমার 2012 সালের কাহিনী গেল। এবার আমরা 2013 সালের কাহিনীতে চলে আসবো। আগে দেখো যে 2012 সালটা বোঝো কিনা। এবার 2013 সালে আমরা যাই। এটাও ঠিক একই, পুঞ্জীভূত অবস্থায় $64,000 টাকা ছিল ডেবিটে, ব্যালেন্সের ঘরেও আমার 64,000 টাকা। ডিসেম্বর 31-এ আয় বিবরণী হিসাব এটা অবস্থায় ছিল ক্রেডিটে 64,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট মাইনাস করলে এখানে 0 টাকা থাকে। এটাই আমার আছে অবস্থায় হিসাব। তাহলে ভালো করে তোমরা একটু দেখো। তাহলে মোটামুটি অবশ্যই 12 নম্বরের অঙ্কটা মোটামুটি শেষ। এরপরে 12, 13, 14, 15 একই জাতীয় অঙ্ক, একই লেভেলের। তোমরা একটু ভালো করে বাসায় এটা প্র্যাকটিস করবো তোমাদের বাসায়। আমি 17 নম্বরের অঙ্কটা এখন করব। 17 নম্বর অঙ্কের একটু ভিন্নতা আছে, যে কারণে 17 নম্বরের অঙ্কটা আমরা করব। 17 নম্বর অঙ্কটা আগে পড়ি। সিপিএল কোম্পানি 2010 সালের 1 জানুয়ারি তারিখে 5,70,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করেছিল। মেশিনটির সংস্থাপন ব্যয় 60,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। 5 বছর শেষের ভগ্নাংশের মূল্য পাওয়া যেতে পারে 30,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির হিসাব শেষ হয়। মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে বলছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়পূর্বক 4 বছরের জন্য অবচয় খরচ হিসাব প্রস্তুত করতে বলছে এবং আর্থিক বিবরণীতে অবচয়ের প্রদর্শন দেখাবো, যে আর্থিক বিবরণীতে কীভাবে আমরা অবচয়টা দেখাবো। তাহলে এই অঙ্কটার ভিতরে আমাদের প্রথমে মেশিনের অবচয়যোগ্য মূল্যটা নির্ণয় করতে বলছে। তা আমরা জানি কি মেশিনের অবচয়যোগ্য মূল্য সমান সমান মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটা শুরু করি। নির্ণয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় সমান সমান মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মেশিনের মোট মূল্য এখানে দেওয়া আছে 5,70,000 টাকা এবং সংস্থাপন ব্যয় দেওয়া আছে 60,000 টাকা, অর্থাৎ 5,70,000
যোগ 60,000 সংস্থাপন ব্যয়টা, আর ভগ্নাবশের মূল্য দেওয়া আছে 30,000। তাহলে এখানে 6,30,000 মাইনাস 30,000, 6 লক্ষ। এটা হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য 6 লক্ষ টাকা। তাহলে আমরা মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় সূত্রটা মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মেশিনের মোট মূল্য আছে ক্রয় মূল্য 5,70,000 টাকা, সংস্থাপন ব্যয় আছে 60,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য আছে 30,000 টাকা। তাহলে 5,70,000 সাথে 60,000 যোগ করলে 6,30,000, এর থেকে 30,000 মাইনাস করলে 6 লক্ষ টাকা। এটাই আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য। এরপরে আমরা চলে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় পূর্বক। অবচয় নির্ণয় পূর্বক 4 বছরের জন্য অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আগে আমাদের অবচয় নির্ণয় করতে হলে অবচয়ের হারটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে অবচয়ের হার দেওয়া নাই, তাই এখানে অবচয়ের হারটা আমার নির্ণয় করতে হবে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ওয়ান বাই আয়ুষ্কাল ইন্টু 100 ইন্টু 2। তাহলে আয়ুষ্কাল এখানে দেওয়া আছে 5 বছর, 1/5 ইন্টু 100 ইন্টু 2, তাহলে হয় 40%। এখানে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়টা নির্ণয় করতে হলে আমাকে এভাবে করে নিতে হবে। 40% আমার বার্ষিক অবচয়ের হার। তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যেতে পারি। এখানে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব, 4 বছরের জন্য অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা অবচয় নির্ণয় করব। অবচয় নির্ণয় পার্সেন্টেজ আছে 40, 4 বছরের অবচয় নির্ণয়। এটা হচ্ছে 2010 সালের অবচয়। এখানে আমাদের জেনে রাখা ভালো যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে মেশিনের মোট মূল্যের উপরে অবচয় নির্ণয় করতে হবে। মোট মূল্য হচ্ছে 6,30,000, 6,30,000 ইন্টু 40%। তাহলে কত টাকা বের হয়? $2,52,000 টাকা। 40% করলে আমার হয় 2,52,000 টাকা। এটা 2010 সালের অবস্থায়। মনে রেখো, আমার 2010 সালের অবস্থায় হয়েছিল 2,52,000 টাকা। 11 সালের অবচয় 6,30,000 মাইনাস 2,52,000 ইন্টু 40%। এটা পার্সেন্টেজ করলে যেটা বের হয় সেটা তোমাদের বার্ষিক অবচয়টা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়ের অভাবে হয়তো আমরা অঙ্কটা শেষ করতে পারবো না, তাই নেক্সট ক্লাসে এই অঙ্কটা আমি করে দেবো আবার। তাই সে পর্যন্ত তোমাদের 13 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত তোমাদের বাসার কাজ থাকবে। এটা তোমরা বাসায় করবে এবং প্র্যাকটিস করবে। আমি যেটা করছি সেটাও তোমরা করবে। আর সে